নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন এক আন্তর্জাতিক ঘটনার মুখোমুখি যা শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, বরং গোটা বিশ্বের ভারসাম্য নড়িয়ে দিতে পারে। এমন এক সময় যখন ট্রাম্পের মধ্যস্থতায় শান্তির আলো একটু একটু করে দেখা যাচ্ছিল, ঠিক তখনই পুতিনের বাড়িতে ড্রোন হামলার অভিযোগ সেই সময় সমস্ত সম্ভাবনায় বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিল। এটা কি কাকতালীয়, নাকি ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনাকে ভেঙে দেওয়ার কৌশল? আজকের আলোচনায় আমরা পর্দার আড়ালে রাজনীতি, শক্তির খেলায় কে কি চাইছে তার সব কিছু জেনে নেব। দেখুন, এই যুদ্ধটা অনেক দিন আগে থেকেই চলছে। আজ যে আন্তর্জাতিক বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি সেটা এতটাই গুরুতর যে এর জেরে গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি প্রচেষ্টা চালাচ্ছিলেন তা কার্যত ধ্বংসের মুখে পড়তে পারে। তাহলে ঘটনাটা কি? সর্বশেষ যে খবর সামনে এসছে সেটা অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার দাবি প্রায় 90 থেকে 91টি লং রেঞ্জ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে এবং এর নেপথ্যে রয়েছে ইউক্রেন। এই ঘটনার পর রাশিয়া খুব স্পষ্ট ভাষায় জানিয়েছে এবার তারা নিজেরাই ঠিক করবে পরবর্তী পদক্ষেপটা কি হবে। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ঠিক এই সময়েই ট্রাম্পের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে শান্তি আলোচনা চালানোর চেষ্টা চালাচ্ছিল। ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু উইটকফ এবং তার জামাতা কুশনারকে দিয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতার কাজ করাচ্ছিলেন। ইতিমধ্যেই একটা 20 দফার শান্তি পরিকল্পনার খসড়া তৈরি হয়েছিল। এমন এক সংবেদনশীল মুহূর্তে হঠাৎ করে পুতিনের বাড়িতে ড্রোন হামলার খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিল। এই হামলার জেরে আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীও এই বিষয়ে মন্তব্য করেছেন। ইউরোপ, আমেরিকা সব জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই হামলার মাধ্যমে জেলেনস্কি ইচ্ছাকৃতভাবে শান্তি প্রক্রিয়াকে সত্যিই কি ভেস্তে দিতে চাইছেন, নাকি তিনি আদৌ চান না যে ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান হোক? আবার অন্যদিকে জেলেনস্কির দাবি পুতিনই মিথ্যে কথা বলছেন এবং ইউক্রেনের ওপর নতুন করে হামলা চালানোর অজুহাত তৈরি করছেন। রাশিয়ার বক্তব্য খুব কড়া। পুতিন এবং তার বিদেশমন্ত্রী সরাসরি হুমকির সুরে কথা বলছেন। রুশ জনগণও ভীষণ ক্ষুব্ধ। পুতিন নাকি এই ঘটনার কথা সরাসরি ট্রাম্পকে ফোন করে জানিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন, আমাদের ওপর হামলা হয়েছে আর এর জবাব দেওয়া হবেই। এই ঘটনার খবর পেয়ে ট্রাম্প নিজেও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই পদক্ষেপ একেবারেই ভুল এবং এই সময় এমন কিছু করা উচিত হয়নি। তিনি আরও জানান, এই কারণেই ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়া হয়নি, কারণ সেগুলি ব্যবহার করে রাশিয়ার ভেতরে বড় ধরনের হামলা চালানো হতে পারত। ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। এটা এমন কাজ করার সময় একদম নয়। গত 28 এবং 29 নভেম্বর রাত্রে এই ড্রোন হামলা হয় এবং রাশিয়া একে সরাসরি সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে। পুতিনের ব্যক্তিগত সম্পত্তি এবং বাসভবন নিয়ে আগেও বহু আলোচনা হয়েছে। বলা হয় তার একটা প্রাসাদের মূল্য প্রায় $1.4 বিলিয়ন। তার রয়েছে বিশাল গাড়ি বহর, বহু বিমান এবং একাধিক বিলাসবহুল বাসভবন। সোচি অঞ্চলে ব্ল্যাক সির ধারে একটি বাড়ি এবং রাশিয়ার উত্তরে নভগোরদ অঞ্চলে আরেকটি বাসভবন সবচেয়ে বেশি আলোচিত। রাশিয়ার দাবি এই নভগোরদ অঞ্চলের বাসভবনকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পুতিনের নিরাপত্তা অবস্থা এতটাই কঠোর যে তিনি ঠিক কোথায় আছেন তা জানা প্রায় অসম্ভব। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তার বাসভবনের নিচে বিস্তৃত টানেল নেটওয়ার্ক রয়েছে, যার মাধ্যমে তিনি নিরাপদে চলাচল করতে পারেন। হামলার সময় পুতিন সেখানে ছিলেন কিনা সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই হামলার বিষয়ে আমেরিকাকেও বিস্তারিতভাবে জানানো হয়েছে। রাশিয়ার তরফে প্রকাশিত ভিডিও বার্তায় বলা হয়েছে, এই হামলাকে তারা সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে এবং উপযুক্ত সময়ে উপযুক্ত জবাবটা দেওয়া হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুরো ঘটনাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি কোনো ড্রোনই লক্ষ্যভেদ করেনি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, পুতিন ইচ্ছাকৃতভাবে মিথ্যে গল্প বানাচ্ছেন যাতে ইউক্রেনের ওপর হামলার বৈধতা তৈরি করা যায়।
তার মতে রাশিয়া শান্তি চায় না, বরং যুদ্ধ আরও বাড়াতে চায়। কিন্তু বাস্তবতা হলো, জেলেনস্কির আগের কার্যকলাপের দিকে তাকালে এই দাবি নিয়ে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। এর আগেও একাধিকবার ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার ভিডিও নিজেরাই প্রকাশ করেছে। রাশিয়ার রিফাইনারি, সামরিক স্থাপনা, এমনকি পুতিনের কনভয়ের ওপর হামলার ঘটনাও সামনে এসছে। ফলে জেলেনস্কির এই দাবি অনেকের কাছেই বিশ্বাসযোগ্য ঠেকছে না। এই সব কিছুর মধ্যেই আমেরিকা গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার চেষ্টা চালাচ্ছে যুদ্ধ থামানোর জন্য। ট্রাম্প ব্যক্তিগতভাবে এই উদ্যোগে নেমেছেন এবং দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন। তার প্রস্তাব অনুযায়ী রাশিয়া যে অঞ্চলগুলো ইতিমধ্যেই দখল করে রেখেছে সেগুলোর বেশিরভাগই রাশিয়ার কাছেই থাকবে, আর কিছু এলাকায় সেনা সরানোর ব্যবস্থা করা হবে। কিন্তু জেলেনস্কি এই প্রস্তাবে পুরোপুরি রাজি নন। তিনি চান ইউক্রেনের প্রতিটি দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া হোক। এখানেই মূল সমস্যা। রাশিয়া বলছে এত বছর যুদ্ধ করে এত ক্ষয়ক্ষতির পর তারা পিছিয়ে আসতে পারে না, আর ইউক্রেন বলছে এত ত্যাগের পর যদি আপোস করতে হয় তবে সেটা পরাজয়ের সামিল হবে। ফলে বিষয়টা এখন অহংকার আর রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটা বড় বিষয়। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে চুক্তি কার্যকর হওয়ার পর ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জেলেনস্কির ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। অনেকের মতে এই কারণেই জেলেনস্কি শান্তি প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছেন, কারণ যুদ্ধ চললে নির্বাচন পিছিয়ে যাবে এবং তিনি ক্ষমতায় থাকতে পারবেন। 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন জেলেনস্কির একটা ভাষণ ভাইরাল হয়, যেখানে তিনি প্রকাশ্যে পুতিনের মৃত্যু কামনা করেন। এর দুদিন পরই যদি পুতিনের বাড়িতে হামলা হয় তাহলে স্বাভাবিকভাবে সন্দেহটা জড়ালো হয়। পুতিনের ঘনিষ্ঠ মহলের বক্তব্য অত্যন্ত কড়া। তারা বলছে কিয়েভ শান্তি প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে এবং এর ফল তাদের ভোগ করতেই হবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে। শান্তি আলোচনা প্রায় মুখ থুবড়ে পড়েছে। এখন দেখার বিষয়ে রাশিয়া কিভাবে এর জবাব দেয় এবং ট্রাম্প আদৌ এই যুদ্ধ থামানোর চেষ্টা আবার নতুন করে এগিয়ে নিতে পারে কিনা। একটাই সত্য, এই সংঘাত যত দীর্ঘ হবে ততই বিশ্বের বিপদ বাড়বে। সব কিছু মিলিয়ে আজকে আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি সেটা শুধু ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধের কোনো একটুখানি অধ্যায় নয়, এটা গোটা বিশ্ব ব্যবস্থার জন্য একটা বড় সতর্কবার্তা। পুতিনের বাড়িতে ড্রোন হামলার ঘটনা, তা সত্য হোক বা মিথ্যা, এই একটি ঘটনাই প্রমাণ করে দিয়েছে যে ইউক্রেন যুদ্ধ এখন আর কেবল একটা আঞ্চলিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই। এটি এখন সারা বিশ্ব সরাসরি বিশ্ব রাজনীতি যুক্ত হয়ে যাচ্ছে। বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং ভবিষ্যতের যুদ্ধ শান্তির সংজ্ঞাকে প্রভাবিত করছে। সবচেয়ে বড় বিষয় হলো এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন বাস্তব অর্থেই শান্তির একটা দরজা সামান্য হলেও খুলেছিল। বহুদিন পর আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামানোর জন্য সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন। উইটকফ, কুশনার এরা কেউই হঠাৎ করে মাঠে নামেননি। দীর্ঘ আলোচনা, ব্যাকডোর ডিপ্লোম্যাসি, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের সঙ্গেই লাগাতার যোগাযোগ, সব মিলিয়ে একটা কাঠামো তৈরি হয়েছিল যাকে আমরা 20 দফার শান্তি পরিকল্পনা বলছি। কিন্তু ঠিক এই জায়গাটাতেই প্রশ্নটা ওঠে, ইউক্রেন আদৌ কি এই যুদ্ধটা থামাতে চায়? অনেকেই হয়তো আবেগে বলবেন, ইউক্রেন তো আক্রান্ত দেশ, তারা কেন যুদ্ধ থামাতে চাইবে না? কথাটা শুনতে যুক্তিসঙ্গত লাগলেও আন্তর্জাতিক রাজনীতি আবেগ দিয়ে চলে না। এখানে চলে স্বার্থ, ক্ষমতা, ভবিষ্যৎ রাজনৈতিক টিকে থাকা আর ব্যক্তিগত অবস্থান রক্ষা করার লড়াই। জেলেনস্কির অবস্থানটা এখানেই জটিল। একদিকে তিনি প্রকাশ্যে শান্তির কথা বলেন, ট্রাম্পের সামনে বসে বলেন আমরা শান্তি চাই, আপনি যেমন বলবেন আমরা তেমনই করব। আবার সেই একই মানুষ বৈঠক শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই এমন কিছু পদক্ষেপ নেন যা সরাসরি শান্তি প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দেয়। পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ, তার আগেই ক্রিসমাস ভাষণে পুতিনের মৃত্যু কামনা, এই দুটো বিষয় একসঙ্গে দেখলে সন্দেহ হওয়াটা অস্বাভাবিক নয়। আর এখানেই হচ্ছে আসল সংকট। যদি রাশিয়ার দাবি সত্য হয় তাহলে এটি শুধুই একটা সামরিক হামলা নয়, এটা রাশিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের বাসভবনে হামলা মানে সেই দেশের আত্মসম্মানে আঘাত। রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে এই ধরনের অপমান চুপ করে সহ্য করা প্রায় অসম্ভব। ইতিহাস বলে রাশিয়া অপমান ভুলে থাকে না,
আর জবাব দিতে দেরিও করে না। অন্যদিকে যদি জেলেনস্কির দাবি সত্য হয় এবং রাশিয়া এই হামলার গল্প সাজিয়ে থাকে, তাহলে প্রশ্ন আরও ভয়ানক। তার মানে দাঁড়ায় রাশিয়া ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনাকে ভাঙার অজুহাত তৈরি করছে। তার মানে রাশিয়া হয়তো যুদ্ধ থামাতেই চাইছে না, বরং আরও বড় আঘাত হানার জনমত প্রস্তুত করছে। কিন্তু বাস্তব সম্ভবত এই দুই চরম অবস্থানের মাঝখানেই কোথাও রয়েছে। এটা অস্বীকার করা যাবে না যে ইউক্রেন আগেও রাশিয়ার ভিতরে হামলা চালিয়েছে। ড্রোন হামলার ভিডিও নিজেরাই প্রকাশ করেছিল, রিফাইনারি, সামরিক ঘাঁটি, এমনকি কনভয় টার্গেট করার ঘটনাও সামনে এসেছিল। ফলে আমরা কখনো রাশিয়ার ভিতরে হামলা করিনি এই দাবি বিশ্বাসযোগ্যতার আর নেই। আবার এটাও ঠিক, রাশিয়া তথ্যযুদ্ধে অত্যন্ত দক্ষ এবং প্রয়োজন হলে পরিস্থিতিকে নিজের পক্ষে ঘোরাতেও জানে। এই অবস্থায় সবচেয়ে বেশি চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের ওপর। ট্রাম্প এমন এক নেতা যিনি যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চান। তিনি নিজেকে ডিল মেকার হিসেবে তুলে ধরতে ভালোবাসেন। ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে তা তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় সাফল্য হতো। কিন্তু পুতিনের বাড়িতে হামলার মতো ঘটনা তার সেই প্রচেষ্টাকে কার্যত শেষ করে দিয়েছে। ট্রাম্প প্রকাশ্যে বিরক্তি দেখিয়েছেন, যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত আমেরিকা প্রকাশ্যে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই ঘটনায় ট্রাম্প যেভাবে বলেছেন, আমি এটা পছন্দ করিনি, এটা ভুল সময়, এই কারণেই আমি ইউক্রেনকে টমাহক মিসাইল দিইনি। এগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইউক্রেন আর আগের মতো নিঃশর্ত সমর্থন পাচ্ছে না তাদের প্রতি। এটা ইউক্রেনের জন্য একটা বড় সতর্ক সংকেত, কারণ ইউক্রেনের সামরিক এবং অর্থনৈতিক টিকে থাকা অনেকটাই পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল। যদি আমেরিকার রাস্তা নড়ে যায়, তাহলে ইউরোপ একা এই যুদ্ধ দীর্ঘদিন টানতে পারবে না। আর ইউরোপ নিজেও এখন ক্লান্ত, অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট, অভ্যন্তরীণ রাজনীতি, সব মিলিয়ে ইউরোপ যুদ্ধ চায় না, তারা স্থিতি চায়। এই প্রেক্ষাপটে জেলেনস্কির সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক ভবিষ্যৎ। শান্তি চুক্তি হলে ইউক্রেনে নির্বাচন হবে, আর নির্বাচন মানেই জেলেনস্কির ক্ষমতা প্রশ্নের মুখে। যুদ্ধ চলাকালীন তিনি যুদ্ধকালীন নেতা, সমালোচনা তুলনামূলক কম, কিন্তু যুদ্ধ থামলেই প্রশ্ন উঠবে, এই যুদ্ধ কি এড়ানো যেত? এত প্রাণহানি কি প্রয়োজন ছিল? এত অঞ্চল হারানোর দায়টা কার? এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে জেলেনস্কি হয়তো প্রস্তুত নন। অন্যদিকে পুতিনের অবস্থানও সহজ নয়। তিনি যদি এখন পিছিয়ে যান, তাহলে সেটি রাশিয়ার অভ্যন্তরে দুর্বলতার বার্তা দেবে। এত বছর যুদ্ধ, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, সব কিছুর পর যদি তিনি খালি হাতে ফেরেন, তাহলে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। ফলে পুতিনও এমন কোনো চুক্তি চাইবেন না যেটাকে পরাজয় হিসেবে দেখা হয়। এই দুজন নেতার মাঝখানে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। ভারত, চীন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সবাই এই যুদ্ধের পরোক্ষ প্রভাব অনুভব করেছে। জ্বালানি, বাজার থেকে খাদ্য, নিরাপত্তা, সব কিছুর ওপর প্রভাব পড়ছে। তাই এই যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব তত বেশি অসহায় হয়ে পড়বে। পুতিনের বাড়িতে হামলার ঘটনা তাই শুধুই একটা খবর নয়, এটা একটা টার্নিং পয়েন্ট। এই ঘটনার পর যদি রাশিয়া বড় ধরনের পাল্টা হামলা চালায়, তাহলে শান্তি আলোচনা দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর যদি আমেরিকা ইউক্রেনের ওপর চাপ বাড়ায়, তাহলে ইউক্রেনের কৌশল বদলাতে বাধ্য হতে পারে। একটা কথা পরিষ্কার, এই যুদ্ধ আর আগের জায়গায় নেই। এখানে শুধু ট্যাঙ্ক, ড্রোন আর মিসাইলের লড়াই নয়, এখানে চলছে নেতৃত্বের অহংকার, রাজনৈতিক টিকে থাকার যুদ্ধ এবং বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সংঘর্ষ। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই যুদ্ধ কে থামাতে চায় আর কে থামাতে চায় না? এই প্রশ্নের উত্তর আগামী কয়েক সপ্তাহে আরও পরিষ্কার হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা যায়, যদি ব্যক্তিগত অহংকার, ক্ষমতার লোভ আর রাজনৈতিক হিসাব শান্তির ওপর প্রাধান্য পায়, তাহলে এই যুদ্ধ থামবে না, বরং আরও ভয়ঙ্কর রূপ নেবে। আর তার মূল্য দিতে হবে শুধু রাশিয়া বা ইউক্রেনকে নয়, পুরো বিশ্বকেই। এই কারণেই এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ। এই কারণেই পুতিনের বাড়িতে হামলার অভিযোগ শুধু একটা খবর নয়, এটা ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত গোটা বিশ্বের কাছে।